ছাত্রছাত্রীরা, এখন আমরা পড়ব অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণ। এখন প্রশ্ন হচ্ছে, বিশুদ্ধ জল নিয়ে না আলোচনা করে কেন অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব? তার কারণ হচ্ছে, বিশুদ্ধ জলের, দেখো জল কি, আমরা জানি জল হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মানে বিশুদ্ধ জলের আয়নীভবনের মাত্রা কিন্তু অত্যন্ত কম হয়। এর ফলে কি হয় না, জলে আয়নিত হয়ে H+ এবং OH- জল আয়নিত হয়ে তো এই দুটো আয়ন উৎপন্ন করে, H+ এবং OH- আয়নের সংখ্যা অত্যন্ত কম থাকে এবং বিশুদ্ধ জল হচ্ছে তড়িতের কুপরিবাহী। এই কারণে জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা বাড়ানোর জন্য আমরা কি করি না, সামান্য পরিমাণে H2SO4 যোগ করে দিই, যার ফলে কি হয়, এই সম্পূর্ণ H2SO4 দেখো আয়নিত হয়ে যায়। এর ফলে জলে আয়নের সংখ্যা বেড়ে যাওয়ায় এর তড়িৎ পরিবাহিতা, এই জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা বেড়ে যায়। প্রসঙ্গত তুমি যদি ধরো তীব্র ক্ষার NaOH যদি যোগ করে দাও কয়েক ফোঁটা, তাহলেও কিন্তু তুমি একই অবজারভেশন দেখতে পাবে। এখন আমরা দেখো এই যে সিস্টেমটা নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ এইটা এবং এইটা হচ্ছে দুটো অংশাঙ্কিত কাঁচ নল, যেটা একটা এই সরু নল বিশিষ্ট একটা এরকম ফানেলের সাথে যুক্ত হয়ে আছে। এবং এই যে সিস্টেমটা, এই যে ভোল্টামিটারটা তোমরা দেখতে পাচ্ছ, এটার একটা নির্দিষ্ট নাম আছে, হফম্যান ভোল্টামিটার। এইটাতে আমরা সামান্য অ্যাসিড মিশ্রিত পাতিত জলের তড়িৎ বিশ্লেষণ সম্পন্ন করতে চলেছি। দেখো অ্যানোড, এইটা যেহেতু ব্যাটারির পজিটিভ তড়িৎদ্বারের সাথে যুক্ত করা হয়েছে এবং এটা হচ্ছে প্লাটিনাম পাত, এবং ক্যাথোড এটা ব্যাটারির নেগেটিভ তড়িৎদ্বারের, ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে কিন্তু প্লাটিনাম পাত। আমাদের সিলেবাসেই আছে প্লাটিনাম অ্যানোড এবং ক্যাথোড। প্লাটিনাম পাত ব্যবহার করে যদি অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করি, তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে এবং অ্যানোডে কি পরিবর্তন হবে, কি কি পদার্থ তৈরি হবে দেখা যাক। দেখো H2O আয়নিত হয়ে H+ এবং OH- উৎপন্ন করেছে। AQ মানে অ্যাকুয়াস, মানে জলীয়। এখন তার মানে এই বিয়োজনের ফলে দেখছি ক্যাটায়ন আছে H+, ঠিক আছে। H+ কি করে, ক্যাথোডের দিকে, ক্যাটায়ন যেহেতু ক্যাথোডের দিকে যাবে, গিয়ে কি হবে, H+ তার যেহেতু ইলেকট্রন ঘাটতি আছে, এ কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু তৈরি করবে। কিন্তু তোমরা জানো পরমাণু যেহেতু সুস্থিতি লাভ করতে পারে না, এই সুস্থিতির জন্য অণু গঠন করে। এই রকম দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে হাইড্রোজেনের একটা অণু। কোথায় উৎপন্ন হলো না, ক্যাথোডে। অ্যানোডে কি হলো, দেখো অ্যানোডে অ্যানায়ন হিসেবে কি কি আছে, OH- আছে এবং SO4 2- আছে। এখন OH- এবং SO4 2- এর মধ্যে OH- এর কিন্তু ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি হয়। OH- অ্যানোডে যাবে এবং ইলেকট্রন বর্জন করে OH পরিণত হলো, কিন্তু এইভাবে তো স্থায়িত্ব পেতে পারে না। ফলে এইভাবে আলটিমেটলি 4OH থেকে তৈরি হলো 2H2O প্লাস হচ্ছে O2। তার মানে বিক্রিয়ার শেষে অ্যানোডে কোন গ্যাস পেলাম, অ্যানোডে পেলাম অক্সিজেন। এবারে অ্যানোডে যে অক্সিজেন এবং ক্যাথোডে যে হাইড্রোজেন তুমি কি করে প্রমাণ করতে পারবে? দেখো, যদি একটা শিখাহীন জ্বলন্ত কাঠি তুমি যদি নিয়ে গিয়ে অ্যানোডের এগুলো সব স্টপকক, হ্যাঁ, স্টপককটা খুলে তুমি যদি ধরো, দেখবে গ্যাসটা জ্বলবে না, কিন্তু শিখাহীন কাঠিটা নিয়ে গেছি, কাঠিটা কিন্তু দপ করে জ্বলে উঠবে। তার মানে কি, আমরা জানি অক্সিজেন গ্যাসের এটা ধর্ম, নিজে জ্বলে না কিন্তু অন্যকে আরো তীব্রভাবে জ্বলতে সাহায্য করে। আর ক্যাথোডের ক্ষেত্রে তুমি যদি একটা দেশলাই কাঠি বা একটা যদি তুমি ওরকম শলাগাতে করে তুমি যদি নিয়ে গিয়ে ধরো, জ্বালিয়ে নিয়ে গিয়ে ধরো, দেখবে
কাঠিটা নিভে গেছে কিন্তু গ্যাসটা নীল শিখায় জ্বলছে। এই ধর্মটা কে দেখায়? হাইড্রোজেন গ্যাস দেখায়। তার মানে নিশ্চয়ই ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। এবং তুমি বিক্রিয়া দেখে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে ক্যাথোডে উৎপন্ন গ্যাস এবং অ্যানোডে উৎপন্ন গ্যাস অর্থাৎ জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসের আয়তনগত অনুপাত হচ্ছে 2:1। মানে যদি 2 ভাগ হাইড্রোজেন উৎপন্ন হয় তার সাপেক্ষে অক্সিজেন উৎপন্ন হবে 1 ভাগ। ঠিক আছে, আমাদের নেক্সট যেটা পড়তে হবে, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ। এবং এই ক্ষেত্রেও আমরা পরিবাহিতা কিছুটা বাড়ানোর জন্য সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দিয়েছি। এখন দেখো এই ক্ষেত্রে কিভাবে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটা ঘটবে না, দ্রবণের মধ্যে দেখো কপার সালফেট Cu2+, SO4 এইভাবে আয়নিত অবস্থায় আছে। এর সঙ্গে H2SO4 H+, SO4 এইভাবে আয়নিত অবস্থায় আছে এবং জলের অণু H+ ও H- এই অবস্থায় আংশিক আয়নিত অবস্থায় আছে। এখন আমরা কি জানি, ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যখনই তড়িৎ চালনা হবে, ডিসি কারেন্ট এখানে আমরা চালনা করেছি, আমরা কি দেখব, ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে গমন হচ্ছে। তার মানে এখানে Cu2+, SO4 ছাড়াও ধরো H+ আছে দ্রবণের মধ্যে, Cu2+, H+ দুটো মিলেই কিন্তু ক্যাথোডের দিকে যাওয়া শুরু করেছে। এখন প্রশ্ন হলো H+ এবং Cu2+ কি মানে কার ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে বিজারিত হওয়ার প্রবণতা বেশি হবে সেটা কিভাবে নির্ধারিত হবে না, আমরা জানি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে কপার অবস্থান করছে। তার মানে অ্যাকচুয়ালি Cu2+ আয়নের ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হওয়ার প্রবণতা H+ অপেক্ষাও বেশি। এই কারণে ক্যাথোডে Cu2+ গিয়ে এই দুটো ইলেকট্রন ঘাটতি আছে, দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার, এই কপার সলিড এই আকারে ক্যাথোডের উপরে জমা হতে থাকবে। ঠিক আছে, এখন অ্যানোডে কারা যাবে? অ্যানোডে অ্যানায়ন মানে OH- SO4 এরা অ্যানোডে অ্যানায়ন যেহেতু অ্যানোডের দিকে যাওয়া শুরু করলো। কিন্তু দেখো এই ক্ষেত্রে OH- এবং SO4 কেউই কিন্তু ইলেকট্রন বর্জন করে জারিত হবে না অ্যানোডে, একটা অন্য বিক্রিয়া ঘটবে। কি সেটা না, OH- এবং SO4 এর ইলেকট্রন বর্জন করে অ্যানোডে জারিত হওয়ার প্রবণতা অপেক্ষা অ্যানোডের কপার ধাতুর, দেখো এখানে আমরা কপার পাত ব্যবহার করেছি, তো অ্যানোডের কপার ধাতুর দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ আকারে দ্রবণে আসা এবং এইভাবে জারিত হওয়ার প্রবণতা কিন্তু বেশি হওয়ায় অ্যানোডের কপার ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। কিভাবে না, অ্যানোডের কপার দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ আকারে দ্রবণে আসবে। এবং জানো তো এর ফলে দ্রবণে Cu2+ এবং SO4 এর গাঢ়ত্ব মানে কোনো পরিবর্তন কিন্তু হবে না এবং তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটাও কন্টিনিউ ভাবে চলতে থাকবে। তুমি আমাকে এখন প্রশ্ন করবে এটা কতক্ষণ চলবে না, যতক্ষণ না অ্যানোডের কপার সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়ে যতক্ষণ না ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তার মানে আলটিমেটলি আমরা বিক্রিয়ার শেষে যত বিক্রিয়া চলতে থাকবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, আমরা কি দেখতে পাবো বলতো, ক্যাথোডের মানে ক্যাথোড আরো বেশি করে পুরু হতে থাকবে এবং অ্যানোড আরো বেশি করে আস্তে আস্তে পাতলা হতে থাকবে। ঠিক আছে, দেখো আমরা যেটা এইবারে পড়তে চলেছি সেটা হলো অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন। এর জন্য আমরা কি করি, এটা একটা প্রথমে স্টিলের তার মানে আয়রন নির্মিত একটা ভোল্টামিটার ব্যবহার করছি, মানে এই যে ধরো একটা ট্যাঙ্কের মতো, যার ভেতরের দিকে দেখো এই যে এটা একটা গ্যাস কার্বনের আস্তরণ দেয়া আছে। এই গ্যাস কার্বনের আস্তরণটা ক্যাথোড রূপে আচরণ করে এবং একটা তোমার এই এর সাথেই অনুভূমিকভাবে দেখো একটা ঝোলানো কপার দণ্ডের সাপেক্ষে এখানে কিছু এই যে কয়েকটা গ্রাফাইট দণ্ড ঝোলানো আছে একটা কপার দণ্ডের সাপোর্টে। এগুলো হচ্ছে সব এক একটা গ্রাফাইট দণ্ড, এইটা 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 এইটা
এই গ্রাফাইট দণ্ড অ্যানোড হিসেবে কাজ করছে। এবং এখানে তড়িৎ বিশ্লেষ্য রূপে নেওয়া হয়েছে 20% অ্যালুমিনিয়াম মানে Al2O3, 60% ক্রায়োলাইট, 20% ফ্লুওস্পার। এখন তোমরা বলতেই পারো যে বিশুদ্ধ অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ করলে কি তাহলে অ্যালুমিনিয়াম ধাতু আমরা ক্যাথোডে পাবো না? উত্তর হচ্ছে পাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে মনে রাখবে অ্যালুমিনার যদি বিশুদ্ধ অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম পেতে চাও, এর গলনাঙ্ক হচ্ছে বিশুদ্ধ অ্যালুমিনার 2050 ডিগ্রি সেলসিয়াস, মানে তোমাকে অত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় না নিয়ে গেলে গলন সম্ভব নয়। তার মানে কি তোমার প্রচুর পরিমাণে কিন্তু তড়িৎ শক্তি খরচ করতে হবে। এটা গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি না, অ্যালুমিনিয়ামের জানবে গলনাঙ্ক 860 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে তুমি তারও উপরে যখনই এবারে টেম্পারেচার অলরেডি আমাদের এই সিস্টেমের মধ্যে জেনারেট হওয়া আছে অনেক বেশি, তার মানে কিন্তু বেশিরভাগটা অ্যালুমিনিয়াম যেটা তৈরিও হবে তার প্রবণতা থাকবে সেটা বাষ্পীয় অবস্থায় চলে যাওয়ার। আর তৃতীয়ত বিশুদ্ধ অ্যালুমিনিয়াম নিয়ে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, আমরা যে গলিত অ্যালুমিনিয়ামটা যেটা নিষ্কাশনের শেষে পাবো সেটা Al2O3 অপেক্ষা হালকা হওয়ায় সেটা কি হবে, ওপরে ভেসে থাকবে, ফলে আলাদা করাও কিন্তু মুশকিল হয়ে যাবে। এত সব সমস্যা দূর করার জন্যে এর সাথে ক্রায়োলাইট এবং ফ্লুওস্পার মিশিয়ে দেওয়া হয়। তাহলে কি হয় বলতো, গলনাঙ্কটা এক ধাক্কায় কমে 2050 ডিগ্রি সেলসিয়াস থেকে 900 থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে। মানে 900 থেকে 950 ডিগ্রি টেম্পারেচারেই কিন্তু এই মিশ্রণের গলন সম্ভবপর হবে। আর তাছাড়া মনে রাখবে এই যে ক্রায়োলাইট মিশিয়ে দেওয়া হয়েছে মানে কি হয়েছে, আরো বেশি পরিমাণ আয়নের পরিমাণটা দ্রবণের মধ্যে বেড়ে যাওয়ার কারণে কিন্তু দ্রবণের পরিবাহিতাও কিন্তু বেড়ে যাবে। আর এই যে ফ্লুওস্পার, এই ফ্লুওস্পার মেশানোর ফলে কিন্তু মিশ্রণটা সান্দ্রতা কমে যায়, মানে তার আরো মানে কি বলবো, মিশ্রণটা আরো বেশি পরিমাণে তোমার তারল্য বৃদ্ধি পায়। সান্দ্রতা কমে যাওয়া মানে কি, তারল্য বৃদ্ধি পাচ্ছে। এবং এই সবের কারণে জানবে যে আমার গলিত অ্যালুমিনিয়াম যেটা আমরা ক্যাথোডে পাবো, উৎপন্ন হবে যেটা, সেটা ভারী হওয়ায় সেটা নিচে নেমে আসবে, ফলে সেটার কিন্তু আমরা আলাদা করে নেওয়া আমাদের পক্ষে কিন্তু সুবিধাজনক হয়। তা এখন কিভাবে ক্যাথোডে অ্যালুমিনিয়ামটা আমরা পাই সেই বিষয়ে তোমাদের দেখবে বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যাটা করা আছে। বিয়োজন বিক্রিয়াটা কোনো বইয়ে দেখিয়েছে অ্যালুমিনার বিভাজন, বিয়োজন থেকে অ্যালুমিনিয়াম আয়ন যেটা সেটা ক্যাথোডে যাচ্ছে। কোনো বইয়ে দেখিয়েছে ক্রায়োলাইটের বিভাজনে প্রাপ্ত Al3+ যাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, দুটো মতবাদকেই কিন্তু গ্রহণযোগ্যই আমরা বলবো, কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়। আমরা যদি এইভাবে প্রথমটাই ভাবি যে Al2O3 বিয়োজনে কিভাবে ক্যাথোডে অ্যালুমিনিয়াম উৎপন্ন হচ্ছে, দেখো Al2O3 থেকে 2Al3+ + 3O2-। এবারে ক্যাথোডে তাহলে Al3+ গিয়ে এ কি করবে, 3টে ইলেকট্রন গ্রহণ করে Al ধাতু আকারে জমা হবে। আর অ্যানোডে কি হবে, O2- প্রতিটা অক্সিজেনে 2টো ইলেকট্রন এক্সেস আছে, তার মানে এ 6টা ইলেকট্রন ত্যাগ করে 3টে অক্সিজেন পরমাণু করবে, যারা কিনা পরস্পর যুক্ত হয়ে অক্সিজেনের 3টে অণু তৈরি করবে। আর এই মতবাদ অনুযায়ী অর্থাৎ ক্রায়োলাইটের বিভাজনে যে Al3+ পাচ্ছি সেইভাবেও যদি ব্যাখ্যা করি, কিভাবে আমরা ব্যাখ্যা করব, দেখো Al3+ সে ক্যাটায়নে গিয়ে 3টে ইলেকট্রন গ্রহণ করে ধাতব অ্যালুমিনিয়ামে পরিণত হচ্ছে। আলটিমেটলি কিন্তু দেখো ক্রায়োলাইটই বলো এবং তোমার অ্যালুমিনাই বলো, আলটিমেটলি কিন্তু দুটো থেকেই অ্যাভেলেবিলিটি হচ্ছে কিন্তু Al3+ আয়নের। আর অ্যানোডে কি হচ্ছে, 6টা F- যে দেখছি বিক্রিয়াটা থেকে ভেঙে এ কি করছে, 6টা ইলেকট্রন ত্যাগ করে 3F2 একবারে আমি করে দিলাম, 3টে ফ্লোরিন অণু তৈরি করছে। এবং আলটিমেটলি কি হয় জানো তো, এই যে ফ্লোরিন এ আবার Al2O3 এর সাথে বিক্রিয়া করে Al2O3 + 3F2 বিক্রিয়ার ফলে AlF3
প্লাস O2। এটা যদি তুমি একটু ব্যালেন্স করে নাও, 2 3 দুগুণে 6, এখানে তোমার 3 আছে, তাহলে তুমি একটা কাজ করো, এখানে যদি 2 দিয়ে গুণ করে এটাকে 3 এর 2 O2 করতে পারো, অথবা যদি এটাকে 2 দিয়ে গুণ করো আর এটাকেও তুমি যদি 6 দিয়ে গুণ করো, তাহলে তোমার এখানে 4 আর এখানে 3O2। দেখো বিক্রিয়াটা ব্যালেন্স হলো। তবে একটা জিনিস মনে রাখবে, এই যে অক্সিজেন যেটা তৈরি হয় না, এই অক্সিজেনের কিন্তু প্রবণতা থাকে এই গ্রাফাইট দণ্ডকে অ্যাটাক করার। মানে এই অক্সিজেনের প্রবণতা থাকে এই গ্রাফাইটের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন ঘটাতে। তার মানে কি, গ্রাফাইট দণ্ডটা কিন্তু এখানে একটা ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। হ্যাঁ, এই সম্ভাবনাটা রোধ করার জন্য কি হয়, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের উপরে কিছুটা কোক চূর্ণ ছড়িয়ে দেয়। কোক মানে কি, কার্বন। তখন অ্যাটাকটা, যে অক্সিজেনটা অ্যানোডে উৎপন্ন হলো, অ্যাটাকটা তখন কোকের উপর করে, তার ফলে গ্রাফাইট দণ্ডটা কিন্তু অনেকটা সেফ হতে পারে। এই জিনিসটাও কিন্তু একটু মনে রাখবে। ঠিক আছে, চেষ্টা করো। এইখানে আমরা এবারে করতে চলেছি তামার তড়িৎ বিশোধন, মানে রাসায়নিক পদ্ধতিতে প্রাপ্ত যে অবিশুদ্ধ কপার, যেটাকে আমরা বলি ব্লিস্টার কপার, এই ব্লিস্টার কপার থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিরই প্রয়োগ ঘটিয়ে আমরা প্রায় 99.99% বিশুদ্ধ কপার পেতে পারি। এর জন্য কি করা হয় না, দেখো এইখানে এই যে তোমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ভেতরে লেডের আস্তরণযুক্ত একটা ভোল্টামিটার হিসেবে এটা ব্যবহার করা হয়েছে, যেখানে কিনা অবিশুদ্ধ ব্লিস্টার কপারের ব্লক এবং বিশুদ্ধ তামার পাতকে ঝুলিয়ে রাখা হয়েছে, যেগুলো কিনা যথাক্রমে, দেখো এই অবিশুদ্ধ ব্লিস্টার কপারের ব্লক, এই যে আরো চিহ্নগুলো দিয়ে এগুলো আমরা চিহ্নিত করেছি, এগুলোর সাথে দেখো ব্যাটারির পজিটিভ মেরু যুক্ত করা হয়েছে, যুক্ত করা হয়। এগুলো কিন্তু অ্যানোড রূপে আচরণ করে এবং বিশুদ্ধ তামার পাতকে কিন্তু ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে নেওয়া হয় 5 থেকে 10% লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের প্রায় 10 to 15% জলীয় দ্রবণ, 15% জলীয় দ্রবণ। এখন দেখো এই ক্ষেত্রে দ্রবণের মধ্যে অনেকগুলো আয়ন আমরা পেতে পারি, এই যে আয়নিত হয়ে Cu2+, SO4 2-, H+, SO4 2-, OH- ইত্যাদি আয়নগুলো থেকে থাকে। এইবারে তুমি যদি ডিসি কারেন্ট চালনা করো, তাহলে কি দেখা যাবে বলো তো, ক্যাটায়নগুলো সব ক্যাথোডের দিকে যাবে। ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যাবে মানে সব বিশুদ্ধ তামার পাতের দিকে যাবে। কোন দিকে যাবে? বিশুদ্ধ তামার পাতের দিকে যাবে। এখন যেহেতু আমরা আগেই পড়েছি Cu2+ এর ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হওয়ার প্রবণতা বেশি, তাই ক্যাথোডে অ্যাকচুয়ালি কি বিক্রিয়া ঘটবে না, Cu2+ অ্যাকোয়ার দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার আকারে বিশুদ্ধ ওই যে কপারের যে পাতগুলো ব্যবহার করা হয়েছে তামার পাতে জমা হতে থাকবে। আর অ্যানায়নগুলো যায় অ্যানোডের দিকে, SO4 2-, OH- এগুলো অ্যানোডের দিকে যাবে। কিন্তু এটাও আমরা আগে পড়েছি, এদের ইলেকট্রন বর্জন করে জারিত হওয়ার প্রবণতা অপেক্ষা অ্যানোডের কপার ধাতুর দুটো ইলেকট্রন বর্জন করে দ্রবণে Cu2+ আয়নটা মেশার প্রবণতা তুলনামূলক বেশি। তার কারণে কি হবে বলতো, অ্যানোডের জারণ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে? অ্যানোডের জারণ প্রক্রিয়া সম্পন্ন হবে অ্যানোডের যে অবিশুদ্ধ ব্লিস্টার কপারের ব্লক থেকে কপার ধাতু দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ আকারে দ্রবণে এসে মিশবে। এর ফলে কি হবে বলতো, অবিশুদ্ধ কপারের যে ব্লক, ওগুলো তো অ্যানোড হিসেবে আচরণ করছে, ওগুলো আস্তে 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 ক্ষয় পেতে পেতে ওগুলোর অ্যানোড থেকে কপার ধাতু বেরিয়ে আসতে থাকবে এবং সেইটা যত বেরিয়ে আসবে আবার তত তড়িৎ মানে এই প্রক্রিয়াটা তত চলতে থাকবে। দ্রবণ থেকে Cu2+ আবার সরে সরে এসে ক্যাথোডের গায়ে অর্থাৎ বিশুদ্ধ তামার পাতের গায়ে গিয়ে জমা হতে থাকবে। এইভাবে আলটিমেটলি আমরা একটা টাইম পর দেখতে পাবো অবিশুদ্ধ ব্লিস্টার কপারের ব্লক আস্তে 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 ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং এই
জানো তো এই অবিশুদ্ধ ব্লিস্টার কপারের সাথে অনেক রকম দামি মূল্যবান ধাতু মিশে থাকে। কি কি? যেমন ধরো সোনা, রূপা, প্লাটিনাম, সেইগুলো কালেকশনের জন্য এই অবিশুদ্ধ ব্লিস্টার কপারের ব্লক বা এই যে অ্যানোডের ঠিক নিচে একটা মসলিনের থলি দিয়ে ঘেরা অবস্থায় থাকে। তার ফলে যত ক্ষয়প্রাপ্ত হতে থাকে, ক্ষয়প্রাপ্ত কেন হতে থাকে বললাম, কপার ধাতুটা বেরিয়ে আসতে থাকে CO2+ আকারে, তত ওই সোনা, রূপা, প্লাটিনাম ইত্যাদি মূল্যবান ধাতুগুলো মসলিনের থলিতে কাদার আকারে বা মাড মানে কি? কাদার আকারে জমা হয়। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। তড়িৎ লেপন কি না, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তুলনামূলক বেশি সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংকরের ওপর অপেক্ষাকৃত কম কোনো সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতি। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই তড়িৎ লেপন পদ্ধতি বা ইলেকট্রোপ্লেটিং পদ্ধতি আমাকে অ্যাপ্লাই করার প্রয়োজন পড়তে পারে? দেখো, প্রথমত কোনো একটা ধাতু বা ধাতু সংকরকে জলবায়ুর হাত থেকে রক্ষা করার জন্যে পড়তে হতে পারে, এই পদ্ধতি আমাকে প্রয়োগ করতে হতে পারে। যেমন ধরো, যদি লোহাকে তুমি খোলা বাতাসে রেখে দাও, কি হবে? বাতাসের জলীয় বাষ্প এবং অক্সিজেনের উপস্থিতিতে লোহার ওপর মরচে পড়ে যায়, আমরা জানি। এই মরচে পড়াকে প্রতিহত করার জন্যে আমি লোহার ওপর জিঙ্ক বা নিকেল প্লেটিং করতে পারি। আবার এরকম হতে পারে কোনো একটা ধাতুর সৌন্দর্য বৃদ্ধি, যেমন ধরো, বা ধাতু সংকরের সৌন্দর্য বৃদ্ধি। ধরো আমি পিতলের ওপর যদি আমি সোনার প্লেটিং বা গোল্ড প্লেটিং করি, তাহলে অবভিয়াসলি তার একটা কদরই বেড়ে যাবে। হ্যাঁ, তার মানে ধরো এই গোল্ড প্লেটিং, সিলভার প্লেটিং, এইগুলো কিন্তু এই উদ্দেশ্যে আমরা করতে পারি। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা তড়িৎ লেপন পদ্ধতি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিরই একটা প্রয়োগ। আমরা তো এটা জানলাম, তার মানে নিশ্চয়ই একটা ক্যাথোড থাকবে, অ্যানোড থাকবে এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে। ক্যাথোড কারা না, মনে রাখবে যে ধাতু বা ধাতু সংকরের উপর প্রলেপটা পড়বে সেটাই হচ্ছে ক্যাথোড। যেমন যদি এখানে লোহার চামচের উপর সোনার প্রলেপ পড়ে, তাহলে ক্যাথোড হচ্ছে লোহার চামচ। আর অ্যানোড কোনটা? অ্যানোড হচ্ছে যে ধাতুটার প্রলেপ আমি দেব, তার মানে তার বিশুদ্ধ পাতকেই আমরা বা দণ্ডকে অ্যানোড রূপে ব্যবহার করব। তার মানে এখানে সোনার প্রলেপ দিচ্ছি, তার মানে আমি এখানে ধরো বিশুদ্ধ সোনার পাতকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে পারি। আর তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অ্যানোড হিসেবে যে ধাতু ব্যবহার করছি, এখানে যেমন সোনা, তার জলে দ্রাব্য কোনো লবণ। যেমন মনে রাখবে, সোনার ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি পটাশিয়াম অরোসায়ানাইড। এটা কিনা হলো KAuCN এর হোল টুয়াইস। যেমন ধরো, যদি কোনো একটা ধাতুর ওপর কপারের প্রলেপ দিই, তখন তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব কপার সালফেটের জলীয় দ্রবণ। আবার অনেক ক্ষেত্রে জানো তো এরকম করা হয় যে কোনো একটা ধাতুর যার প্রলেপ দিচ্ছি, অ্যানোডে সেই ধাতুর লবণের সাথে তড়িৎ বিশ্লেষ্য মানে অ্যানোডের সেই ধাতুটার লবণ তো তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার হয়, তার সাথে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটার পরিবাহিতা বৃদ্ধি বা ধরো প্রক্রিয়া চলাকালীন দ্রবণটার পিএইচ যাতে মেনটেন হয়, সেই রকম উপযুক্ত পরিস্থিতি যাতে সবসময় বজায় থাকে, পিএইচ যাতে সবসময় সলিউশনটার বজায় থাকে, সেই জন্য অনেক সময় কি হয়, আমার বাইরে থেকে অন্য কোনো উপাদানও, অ্যাসিড বা কোনো লবণ অনেক সময় কিন্তু আমরা ব্যবহার করি, মিক্সচার। যেমন ধরো, যদি নিকেলের প্রলেপ দেওয়া হয় কোনো একটা ধাতুর ওপর, তখন সেই ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয় কি বলতো? ব্যবহার করা হয় সামান্য বোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম সালফেট মিশ্রিত নিকেল সালফেটের জলীয় দ্রবণ। আচ্ছা, এইবারে দেখো, তোমাদের যদি একটা প্রশ্ন করা হয় যে সিলভার প্লেটিং বা কোনো একটা ধাতুর ওপর রূপার প্রলেপ দেওয়ার ক্ষেত্রে ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়া কি হবে? না দেখো, তোমরা মনে রাখবে সিলভার প্লেটিংয়ে তড়িৎ বিশ্লেষ্য রূপে
ব্যবহার করা হয়, যেহেতু অ্যানোড সিলভার তাহলে অবভিয়াসলি তার লবণ হিসেবে এখানে ব্যবহার করা হয় পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড KAgCnR2, যেটা কিনা জলীয় দ্রবণে আয়নিত হয়ে K+, Ag+ এবং Cn- আয়ন দেয়। এখন K+ এবং Ag+ এর মধ্যে যেহেতু Ag+ এর ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হওয়ার প্রবণতা বেশি, তাই এ ক্যাথোডে গিয়ে কি করে, Ag+ ধরো অ্যাকোয়াস একটা ইলেকট্রন গ্রহণ করে ধাতব সিলভার আকারে ক্যাথোডে জমা হয়, আর অ্যানোডের সিলভার একটা ইলেকট্রন বর্জন করে Ag+ আকারে দ্রবণে এসে মেশে। তোমরা উদাহরণগুলো বইয়ের পড়াশোনা করো, আশা করি বুঝতে পারবে।